কোনোভাবেই পতন থামছে না পুঁজিবাজারে। চলতি সপ্তাহে ৫ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ৯১ পয়েন্ট কমেছে। এ সময় বিনিয়োগকারীরা বাজার মূলধন হারিয়েছে ১১,০০০ কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে ৬০ পয়েন্টের বেশি। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথম ১০ মিনিটেই প্রধান সূচক বাড়ে ১৩ পয়েন্ট। এরপর শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৯.০৬ পয়েন্ট, অবস্থান করছে ৫,১০৫ পয়েন্টে। আর এক সপ্তাহে সূচক হারিয়েছে ৯১ পয়েন্ট। সূচক কমলেও ডিএসইতে আজ কিছুটা বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৩৬ লাখ টাকা। হাত বদলে অংশ নিয়ে ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে প্রায় ৫০ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে ১০৫টি, কমেছে ১৯৮টির, অপরিবর্তিত রয়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় সাইহাম কটন, তৃতীয় অবস্থানে লাভেলো। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আগের দিনের চেয়ে দাম বেড়েছে ১ টাকা ৩০ পয়সা। দ্বিতীয় ওরিয়েন্ট ইনফিউশন, তৃতীয় অবস্থানে আমরা টেকনোলজি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৬০.৪৪ পয়েন্ট। লেনদেন ৪,২৭,০০,০০০ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাংক, রাজস্ব বোর্ড সহ নানা খাতের সমন্বয়ের অভাবে ভোগান্তিতে ব্যবসায়ীরা। এদিকে আমদানি রপ্তানির সঠিক তথ্য না পাওয়ায় বিপাকে ব্যাংকাররা। রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে। এ সময় প্রযুক্তির ব্যবহার বাড়লে ব্যবসার ব্যয় ৬০% বেশি কমানো সম্ভব বলেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে আমদানি কমলেও অক্টোবর-নভেম্বরে বাড়তে শুরু করে। তবে বৈদেশিক বাণিজ্যে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে দেশীয় উদ্যোক্তাদের। এসব সংকট কাটিয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য সেমিনারের আয়োজন করে বিআইবিএম। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ব্যাংক, কাস্টম সহ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতিতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। আমি আমার এক্সপোর্ট রেটে যে ডলার রেটে আসছে, আমি এই ডলার রেট পাইনি, আমি তার চাইতে কমে পেয়েছি এবং আমি আমার ব্যাংক এটা পার্সু করে নিয়েছে। তো আমি কেন শুধু স্যার আমি সেই দায়ভার একা বহন করব? অন্যদিকে অনেক ব্যবসায়ী কর ফাঁকি ও অর্থ পাচারের উদ্দেশ্যে সঠিক তথ্য দেন না, দাবি ব্যাংকারদের। একটা কোম্পানি চিন্তা করতেছে যে আমি আর অপারেশন চালাবো না, আমি এবার মানি লন্ডারিং করে লোকালি বিক্রি করে এই ওয়ার্কারদের স্যালারি ট্যালারি দিয়ে পালাই যাবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেও কিন্তু একটা কম দামে একটা কন্ট্রাক্ট নিয়ে নিল, বড় কন্ট্রাক্ট। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় কমাতে প্রযুক্তি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন আলোচকরা। ডেভেলপ কান্ট্রি কনটেক্সটে এটা মোর দেন 40% পর্যন্ত কস্ট রিডাকশন করতে পারে। এটা ডেভেলপিং কান্ট্রি বা আমাদের মতো দেশের জন্য ভ্যালিড। সেমিনারে বড় শিল্প প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য রপ্তানির ক্ষেত্রে সহায়তা বাড়ানোর পরামর্শ দেয়া হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক আদেশে একথা জানানো হয়েছে। আদেশে বলা হয় ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। রেয়াতি হারে আমদানি করা মূলধনী যন্ত্রপাতি শুধু শিপ ব্রেকিং ও রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবহার করতে হবে বলেও জানানো হয়। ন্যূনতম ৫ বছরের আগে বিক্রি বা স্থানান্তর করা যাবে না। ৫ বছর অতিবাহিত হওয়ার আগে আমদানি করা এসব যন্ত্রপাতি বিক্রি বা স্থানান্তর করা হলে এর উপর রেয়াতি সুবিধা বাতিল হবে বলেও জানানো হয়। ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা আনতে আলাদা পোল্ট্রি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে এক সেমিনারে একথা বলেন তারা। এ সময় তারা বলেন, পোল্ট্রি শিল্পে সঠিক তথ্যের অভাব রয়েছে। সরকারিভাবে তদারকির নামে খামারিদের হয়রানি করা হয়, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। পাশাপাশি বেশিরভাগ পোল্ট্রি খাবারের দাম বেড়েছে অনেক বেশি। এতে ব্যবসা টিকিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ছে। এমন পরিস্থিতি থেকে উন্নয়নে পোল্ট্রি বোর্ড গঠন করা জরুরি হয়ে পড়েছে। বোর্ড গঠনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করছে বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা ২০২২ সংশোধনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে মন্ত্রণালয়ে। সেখানে অনেকগুলি সুপারিশ আছে, তার মধ্যে জাতীয় পোল্ট্রি বোর্ডের বিষয়টাও আছে এবং অন্যান্য বিষয়গুলি যদি নীতিমালাটা বাস্তবায়িত হয়
অনুমোদিত হয়, তাহলে বিষয়টা অনেক দূর সমাধান হতে পারে। ইউক্রেন থেকে আমদানি করা গম দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে 52,500 টন গম নিয়ে এমভি এনজয় প্রসপারিটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশ থেকে আমদানি করা খাদ্যশস্যের প্রথম চালান এটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম আমদানি করা হয়েছে। গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শেষে দ্রুত তা খালাসের কাজ শুরু হবে। 31,500 টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বাকি 21,000 টন গম খালাস করা হবে মোংলা বন্দরে। আরও জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে গম খালাস করতে সময় লাগতে পারে 10 দিন। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে আশুলিয়ার নরসিংহপুর সহ আশেপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন। বাৎসরিক 15% বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই কর্মসূচি। এরপর ওই এলাকার অন্তত 10টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চ শুল্ক, ডলার সংকট ও ব্যাংকিং খাতে অস্থিরতায় বিদেশি ফল আমদানি কমেছে। এই পরিস্থিতিতে রোজায় চাহিদা বাড়লে সরবরাহের ঘাটতি দেখা দিতে পারে। দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আমদানিকারকরা। তবে কর্তৃপক্ষ বলছে, রোজার আগে এখনো যথেষ্ট সময় রয়েছে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের তুলনায় বিদেশি ফল আমদানি হয়েছে অর্ধেকেরও কম। আপেল, কমলা, আঙ্গুর ও নাশপাতির কোনোটি আমদানি হয়েছে 10 ভাগ, কোনোটি এসেছে 48%। সামনে রোজা আসছে, তবুও আমদানিকারকদের তোড়জোড় বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরে ফল আমদানিতে শুল্ক প্রায় দ্বিগুণ হয়েছে। কিছু ফলের দামের চেয়েও শুল্ক বেশি। এছাড়া এলসি খোলা ও ডলার সংকটও রয়েছে। এক কন্টেনার আপেল মালটার মধ্যে 23 লাখ আপ, যেটা আগে আমরা দিতাম দেখি আপনার 15 লক্ষ, 16 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, এটা ডবল হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যারা আমদানিকারক আছেন তাদেরকে 3 মাসের ক্রেডিটে আমদানি করার একটি সুযোগ দিয়েছেন। সেই সুযোগটি যদি আমদানিকারকরা গ্রহণ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে পণ্য আমদানি করা সহজ হবে। তবে ফল নিয়ে এখনই চিন্তার কিছু নেই বলে দাবি কর্তৃপক্ষের। আমদানি শুরু না হলেও যথেষ্ট অনুমতিপত্র দেওয়া হয়েছে। আমদানি অনুমতিপত্র আমাদের যে পরিমাণ দেওয়া আছে, সুতরাং কোনো বিষয়ে আমাদের ব্যতিক্রম হবে না। রমজান মাসে উপলক্ষে অথবা তার আগে সমস্ত ফল যত আমদানি দেওয়া আছে, সে অনুসারে নিয়মিতই সেগুলি আমদানিকারকরা আমদানি করতেছে। সবচেয়ে বেশি ফল আসে ভারত, পাকিস্তান, চীন ও অস্ট্রেলিয়া থেকে। এর বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও আসে বিপুল পরিমাণ ফল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কেডিএস অ্যাক্সেসরিজের 33তম বার্ষিক সাধারণ সভা। বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শেয়ার হোল্ডারদের সহযোগিতায় কেডিএস অ্যাক্সেসরিজ আগামীতে আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সভায় গত আর্থিক বছরের জন্য 10% লভ্যাংশ, আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ সহ অন্যান্য বিষয় অনুমোদন হয়। সভা শেষে কোম্পানির সিইও দেবাশিস দাসপাল সকল অংশগ্রহণকারীদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়ন বাড়াতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ককে সাথে নিয়ে এম্পাওয়ার অ্যাবিলিটি শীর্ষক এক সম্মেলন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। বুধবার ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের লক্ষ্য দেশের বিভিন্ন খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য কার্যকরী কৌশল তৈরি করা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শুধু নীতিগত বিষয় নয়, বরং মৌলিক মানবাধিকারের দিক থেকে চিন্তা করে আরও মনোযোগী হওয়া প্রয়োজন।
বিভ্রাটের পর স্বাভাবিক হলো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। বুধবার বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মতো অ্যাপগুলোয় প্রবেশের ক্ষেত্রে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা। এ সময় তারা অ্যাপগুলোয় নতুন কোনো পোস্ট দেখতে পারছিলেন না। সেই বিভ্রাট কাটিয়ে ওঠা গেছে বলে জানিয়েছে মেটা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বিভ্রাটের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই বিবৃতি দিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় 22,000-এর বেশি মানুষ ফেসবুক ও 18,000-এর বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়ার কথা জানিয়েছেন। এর আগে গত মার্চ মাসেও এমন বিভ্রাট দেখা দিয়েছিল মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডের মতন অ্যাপগুলোয়। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হয়েছে 120 টাকায়। দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের, বিনিময় হয়েছে 107 টাকা 87 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 132 টাকা 38 পয়সায়। দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির, মুদ্রাটির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও আজ কমেছে, বিনিময় হচ্ছে 32 টাকা 9 পয়সায়। অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, মুদ্রাটির বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 392 টাকা 50 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হচ্ছে 27 টাকা 21 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজন। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।